আমি বলছিলাম কি দরবারে বিলম্ব না করে এই মুহূর্তে চলুন, আমি আপনি সকলে আমরা ওই রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়বো। এই আমবাজকে ধরে এনে বন্দি করবো অন্ধকার কারাগারে নিক্ষেপ করবো। চলুন মন্ত্রী। গাজী রহমান, আদেশ করুন ভাইজান। এই মুহূর্তে আমার ছোট ভাই ওমর আলীকে এই দরবারে পাঠিয়ে দাও। আমি তাই করছি ভাইজান। আই, কে কোথায় আছিস? ওমর আলীকে দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন ভাইজান? ওমর আলী, এই মুহূর্তে তোমাকে ওই দামেস্কের মাটিতে যেতে হবে। দামেস্কে যেতে হবে ভাইজান? হ্যাঁ হ্যাঁ ওমর আলী, তোমাকে সে দামেস্কের মাটিতে যেতে হবে। কেন ভাইজান? কেন আমাকে ওই দামেস্কে যেতে হবে? ওমর আলী, ওই কাফের জিত মারোয়ানের চক্রান্তে ময়মনকুটির সাহায্যে আমাদের প্রাণের ভাই হাসান হোসেনকে এই পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে। একমাত্র ইমাম বংশের শেষ প্রদীপ জয়নাল আব্দিনকে তার কারাগারে আবদ্ধ করে রেখেছে। তোমাকে এই মুহূর্তে উল্কার ভেঙে চলে যেতে হবে যে নিজের শহরে যেমন করে হোক ওই দামেস্কের শহরে গিয়ে ওই কারাগার ভেঙে চুরমার করে দিয়ে উদ্ধার করে আনতে হবে আমাদের বাদশপুত্র জয়নাল আব্দিনকে। আমি তাই যাচ্ছি ভাইজান, আমি তাই যাচ্ছি। আপনার আদেশ কি উল্কার বেগে ছুটে যাব সেই দামেস্ক শহরে। যতদিন পর্যন্ত আমাদের বাদশপুত্র ওই জয়নালকে উদ্ধার করতে না পারবো ততদিন এক ফোঁটা পানিও পান করবো না ভাইজান। তাই যাও ওমর আলী, তুমি এক্ষুনি ওই দামেস্কের মাটিতে শুনে দাও। এই ভাইজান, আমি তাই যাচ্ছি। গাজী রহমান, চলো ওমর আলীকে যুদ্ধে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করিবে। তাই চলুন ভাইজান, তাই চলুন। সম্রাট, মহামন্ত্রী মারোয়ান, বলুন সম্রাট, আমায় কি কাজ করতে হবে? আর বিলম্ব না করে আমাকে পুনরায় ওই কারাগারে নিয়ে চলুন। আমি দেখতে চাই আমার পিয়ারের বেগম স্বেচ্ছায় রাজি হয় কিনা। বেশ, তাই চলুন সম্রাট। এই মুহূর্তে আপনাকে সঙ্গে নিয়ে এই অন্ধকার কারাগারে যাব। চলে আসুন। চাচি আম্মা, আর কতদিন আমরা এই কারাগারে এত যন্ত্রণা ভোগ করবো? জানি না বাবা জয়নাল, বিধি আমাদের কপালে কি লিখেছে জানি না।
হয়ে যাও, তাহলেই তুমি পাবে মুক্তি। আর রাজি না হলে তুমি পাবে তিলে তিলে শাস্তি। বলো, তুমি রাজি? না, আমি তো একবারই বলেছি তোর প্রস্তাবে আমি কোনোদিন রাজি হব না। বেশ, আমার প্রস্তাবে রাজি না হয়ে তুমি আত্মহত্যা করবে। তুমি আত্মহত্যা করলে যে আমার মনের বাসনা মিটবে না, তাই আমি যা বলছি তুমি তাই করো। আমার প্রস্তাবে রাজি হয়ে যা। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না। ওরে কাফে, আমার চোখের সামনে হতে দূর হয়ে যাও। আমি তোমাকে সইতে পারছি না। আমি তো বলছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। আমি তো একবারই বলেছি আমি আত্মহত্যা করব, তবু তোর মতো শয়তানকে আমি স্বামী বলে কোনোদিন গ্রহণ করবো না। রাজি হবে না? না, বেশ, আমি তোকে চাপিয়ে পিঠের চামড়া তুলে ফেলবো। খোদা, আমার সাথে আমাকে বাঁচিয়ে দাও। মারো, যত খুশি আমাকে মারো, তবু ওকে তোমরা মুক্তি দাও। ওকে তোমরা মুক্তি দাও। সম্রাট মুক্তি চায়, আপনার কাছে মুক্তি চেয়েছে, মুক্তি দিয়ে দিয়ে বিবি জয়নাবকে আপনি রংমহলে নিয়ে যান। এই তো আমি তোকে মুক্তি দিয়ে দিচ্ছি। জানালকে মেরো না। মহামন্ত্রী মারোয়া, সম্রাট আমার পিয়ারের বেগম জয়নবকে আমার রংমহলে নিয়ে চলো। বেশ, আমি তাই করছি সম্রাট। সম্রাট, আমি বলছিলাম কি আজকের মতো এখানে রেখে দিন, আবার আগামীকাল ওদের দরবারে হাজির করব। বেশ, এই মুহূর্তে আপনার অনুমতি পেলে বন্দীদের কারাগারে নিক্ষেপ করতে পারি। নিয়ে যাও, যাও বন্দী, তারা কক্ষে নিয়ে যাও। অন্ধকার কারাকক্ষে যেতে হবে। জয়না, চলুন চাচাম্মু, আমাদের কপালে বিধি এত দুঃখ লেগেছে। সম্রাট, আজকের মতো দরবার এখানে মুলতবি ঘোষণা করুন। আমি রণক্ষেত্রে সমস্ত সম্মান আমি আপনার দরবারে নিয়ে আসবো। দেখতে পাচ্ছি না। ওই! কাউকে তো দেখতে পাচ্ছি না। কে? কে তুমি? আমাকে তুই চিনতে পারছিস না? আমি দামেস্কের মহানস সম্রাটের মহানস সিংহাসনের নববর সিরাজ। যে সীমার, এক সীমার আমার পানের ভাই হুসেনকে ওই ফুরাত নদীর পাত্রে নির্মমভাবে হত্যা করেছে, তাহলে কি তুই সেই সীমার? আমি সেই সীমার। বাহ, বাহ। তাহলে তোকে আমি হাতের মুঠোতে পেয়েছি, এবার তোকে আমি দেব জ্যান্ত
ওই কেউটার বাচ্চা, দেখি তোর বাহুতে কত শক্তি। এবার কে রক্ষা করবে তোকে? চল, আমার সঙ্গে চল, আমার সম্রাটের দরবারে। সেখানে গিয়ে এটার বিচার করা হবে। বেশ, চল, আমি তোর সম্রাটকে একবার দেখতে চাই। বেশ, চল। মহামন্ত্রী মারওয়ান, সম্রাট, আমি যে এখন পর্যন্ত যুদ্ধে ময়দানের কোন খবর অবশ্যই শুভ সংবাদ আমাদের শাহী দরবারে পৌঁছে যাবে সম্রাট। তাহলে কি সীমার যুদ্ধে পরাজিত হয়েছে? এই তো মহাবীর সীমার কাউকে যেন বন্দী করে নিয়ে আসছে। পরাজিত হয় না। আমি যুদ্ধে জয় হয়ে ওমরকে বন্দী করে আপনার দরবারে হাজির করেছি। উমরকে তুমি বন্দী করেছ, সম্রাট, বেশ করেছ। এই সেই সম্রাট, বন্দীকে নিয়ে দরবারে বিলম্ব না করি আপনার আদেশ পেলে এই মুহূর্তে বন্দীকে কারাগারে নিক্ষেপ করতে পারি। না, আমাকে এখানে কেন আনা হয়েছে? কি নাম তোর? আমার নাম আব্বাস অধিপতি মোহাম্মদ হানিফ পালনের ছোট ভাই ওমর আলী পালন। হানিফ পালোয়ানের ছোট ভাই উমর আলী পালোয়ান। তাহলে তুমি প্রথমে আমার শত্রু হয়ে দাঁড়িয়েছ, তাই তোমাকে আমি দেব, শুলে দণ্ডে দণ্ডিত করব। মন্ত্রী মারওয়ান, সম্রাট, এই মুহূর্তে তুমি এই কেউটার বাচ্চাটাকে এখান থেকে তুলে নিয়ে ওই শুলে দণ্ডে দণ্ডি আমি তাই করবো সম্রাট। চলো, তোদের মতো কাপুরুষদের গায়ে এমন শক্তি নেইছে আমাকে এখান থেকে নিয়ে ষোলো দণ্ডে দণ্ডিত করে। আমি এই মুহূর্তে মেহেরবান খোদার নাম নিয়ে এখানে বসবো। তোদের গায়ে কোনো শক্তি থাকলে তাহলে আমাকে তুলে নি শুনে দণ্ডে দণ্ডিত কর। আমি এখানে বসে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাবিল খাঁ, কাবিল খাঁ, তুমি এই মুহূর্তে কেউটার বাচ্চাটাকে এখান থেকে ধরে আসার মেরে ফেলে দাও। ঠিক আছে জনাব, আমি এখান থেকে একটা করে মারবো। এ হলো কাবিল খাঁ। একেবারে পাথরের মতন হয়ে বসে আছে, আমি নড়াতেই পারলাম না। মহাবীর সীমার, এবার তুমি এবার সম্রাটের আদেশ, তুমি নিজেই এই বালককে এখান থেকে
কারাগারে নিক্ষেপ করবে। আমি তাই করছি সামনে। আমার মনে হয় এই বেটা জাদুকর। আমি তো পারলাম না। মহামন্ত্রী মারো সম্রাট, এবার তাহলে তুমি তুলে না। আপনার আদেশ আমি পালন করছি। শোনো বালক, আমি তোমাকে আদেশ করছি, তুমি এখান থেকে শিখতে উঠো, আমি তোমাকে সম্মানের সঙ্গে কারাগারে নিক্ষেপ করবো। এবার উঠবে না? বুঝতে পারছি, আমাকে তুলতেই হবে। আমার মনে হয় বেটা করে জাদুকর। আমি বলছিলাম কি, আপনার অনুমতি পেলে আমরা সকলে মিলে চেষ্টা করে দেখতে পারি। বেশ, তাহলে আমরা সকলেই মিলে এই কেউটার বাচ্চাটাকে এখান থেকে তুলে নিয়ে ওই স্কুলে দণ্ডিত তাই হবে সম্রাট, তাই হবে। সত্যি মহামন্ত্রী মারোয়া, এ বেটা আসলেই জাদুকর। জাহাপনা, আমাকে দয়া করে একটি চাকরি দিবেন? কে কে তুমি আমার দরবারে এসেছো চাকরির জন্য? বলো বলো, কে তুমি? সম্রাট, আমার মনে হয় আপনার রাজ্যের কোন দরিদ্র প্রজা হবে, যদি বালককে এখান থেকে তুলে সুলতানদের দণ্ডিত করতে পারে, তাহলে তাকে কি লোকটি দেওয়া যায় সম্রাট? বলো, তুমি পারবে? পারবো জনাব, আমি তুলে নিতে পারবো। তাহলে একেবারে চেষ্টা করে দেখিয়ে দাও দরবারে। বেশ, আমি তাই করে দেখাচ্ছি। সম্রাট, আমার মনে হয় এই ভালো এর চাইতে বড় জাদুকর। না জনাব, আমি কোনো জাদু ঠাদু জানি না। এরকম লোকেরই আমার প্রয়োজন। শুনো, আজ থেকে তুমি আমার ওই কারাগারের ডাহরক্ষী হিসাবে নিয়োগ পেলে। আর একটি কথা শোনো, আগামী কাল বেলা 10 ঘটিকার সময় এই কেউটার বাচ্চাটাকে এখান থেকে তুলে নিয়ে ওই সুলের যন্ত্রে দণ্ডিত করবে। আপাতত ওকে নিয়ে ওই অন্ধকার কারা কক্ষে আবদ্ধ নিয়ে যাও রক্ষী। বেশ, আমি তাই করছি জনাব। এই বালক, আয় আয় আমার সঙ্গে। বেশ, তাই চলো। তাই চলুন জনাব, তাই তুমি চলুন। নতুন রক্ষীকে পাহারা দিবে। সম্রাট, আজকের মতো দরবার এখানে মুলতবি ঘোষণা করুন। বেশ, তাই হোক। তুমি এখানে বসে বসে আরাম করো, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে পাহারা দেই। কামিল খাঁ, এ বেটা, ও বাচ্চারা,
কাবিল খা। কাবিল খা কি ভাই কি আমি উঠছি আমি উঠছি বহুত কাঁদিয়েছিস মানুষকে, এবার তোর আর মুক্তি নেই কাবিল খা। কি করবো আমাকে কাবিল খা যাবার সময় তোকে একটা ভালো উপহার দিয়ে যায়। ইউ বাহাদি গো ও মোদা তো ও মোদা আই হাই তোর ওই নাকের মাথাটা আমার প্রয়োজন, তাই আমি যাবার সময় তোর নাকের মাথাটা আমি কেটে নিয়ে যাব। বহুত কাঁদিয়েছিস। আমার নাকের মাথা নিয়ে গেছে রে বাবা আমি এখন কথা কব কি করে বাবা কাবিল খা তুই এখানে শুয়ে থাক। ভাইজান, চলুন আমরা যুদ্ধর ময়দানে চলে যাই। বেশ, তাই চলো ওমর আলী। ওরে বাবা রে বাবা আমার নাকের মাথা নিয়ে গেছে কি হয়েছে কাবিল খা? আর কি করবো রে ভাই ওই দিকে হুজুর ওই দিকে গেছে উমর আমার নাকের মাথা কেটে ফেলেছে আমি এখন কথা বলবো কি দিয়ে রে দুর্লভ পদার্থ, ওই নাকের কি প্রয়োজন? নিঃশ্বাস উঠ কাবিল খা, আমাদের এখন ওই যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি কি দিয়া কথা কব রে ওরে কই? আমি তো কাউকে ওই সীমাকে খুঁজে পেলাম না। একবার যদি ওই সীমাকে খুঁজে পাই অমর আলী তাহলে কি তোর যুদ্ধের স্বাদ মেটেনি? ওরে সীমা, আমি যতক্ষণ পর্যন্ত তোকে বন্দি না করে আমার ভাইজানের দরবারে নিয়ে যাব। বন্দি করবি আমাকে? আয়, তোর যুদ্ধের স্বাদ আমি মিটিয়ে দেব।
ছোট ভাই ওমর আলী, এখন পর্যন্ত ওমর আলী ফিরে আসছে না কেন? তাহলে কি যুদ্ধে ওমর আলী পরাজিত হয়েছে? আমি ফিরে এসেছি ভাইজান। বলো বলো ওমর আলী, যুদ্ধের কি সংবাদ? ভাইজান, এবারকার যুদ্ধে আমরা জয় হয়েছি। ওমর আলী, এবারকার যুদ্ধে তাহলে আমরা জয় হয়েছি? হ্যাঁ ভাইজান, এবারকার যুদ্ধে জয় হয়ে আপনার জন্য ছোট একটা উপহার এনেছি। আমার জন্য উপহার এনেছ ওমর আলী? দাও দাও ওমর আলী, আমার হাতে তুলে দাও। না না ভাইজান, হাতে দেবার মতো কোনো জিনিস আমি আপনার জন্য আমি আনিনি। ওমর আলী, তাহলে এমন কি জিনিস তুমি আমার জন্য এনেছো ওমর আলী? বলো বলো ওমর আলী, আমার কাছে খুলে বলো। ভাইজান, আমার পানের ভাই হোসেনকে যে সীমার হত্যা করেছে, সেই সীমারকে আমি বন্দি করেছি। ওমর আলী, সীমাকে তুমি বন্দি করে এনেছ ওমর আলী? কোথায় কোথায় সেই সীমা? আমি দেখতে চাই ওমর আলী। তুমি এখনই সীমাকে আমারে দরকার করো। ভাইজান, ছেড়ে দে বলছি, সীমাকে ধরবে। ছেড়ে দে বলছি। হ্যাঁ, এই, ছেড়ে দে, ছেড়ে দে বলছি, ছেড়ে দে। ওমর আলী, সীমারের বাঁধন খুলে দাও ওমর আলী। ছেড়ে দে। না ভাইজান, ওই শয়তানকে আমি ছেড়ে দেব না। ওমর আলী, ওরা হয়েছে কাফের ওমর আলী, ওরা বেঈমান কাফের, আমরা তো বেঈমান কাফের না ওমর আলী। ওকে ওকে তুমি মুক্ত করে দাও। আমি আমি ওর মুখেই শুনতে চাই। ছেড়ে দে, ছেড়ে দে বলছি। সীমার, বলো সীমার, তুমি আমার প্রাণের ভাই হোসেনকে ফুরাত নদীর প্রান্তে কেমন করে তুমি শিরচ্ছেদ করেছিলে? সম্রাট হোসেন যখন পানি পিপাসায় ক্লান্ত হয়ে নদীর কিনারায় যায়, তখন আমি তার উপর ঝাঁপিয়ে পড়ি, তারপর তাকে টেনে হেসে ওই নদীর কিনারায় তুলে আনি। তখন তোমাকে কিছু বলেনি? বলেছে জনাব, বলেছে। কি বলেছে আমার প্রাণের ভাই? বলেছে, ওরে সীমার, তুই তুই যদি আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দেস, এই তাহলে তোর বংশধর এবং তোকে এই বেচতে না রে, আমি বেচতে যাব না। দিয়েছিলে 2 রাকাত নামাজ পড়ার সময় তুমি দিয়েছিলে? হ্যাঁ সম্রাট, আমি দিয়েছিলাম তাকে 2 রাকাত নামাজ পড়ার সময়। তারপর তারপর কি করেছিলে? আর কিভাবে তার শিরচ্ছেদ করেছিলে? সম্রাট, আমি তার কোন কথায় কর্ণপাত না করে আমি শুনে শুনে চালাই এই তার গলায় খঞ্জর। কিন্তু আমি তার একটা লোম পর্যন্ত কাটতে পারিনি। শিবার, তুমি আমার ভাই জানের একটি লোমও কাটতে পারছিলে না, তাহলে তাহলে তুমি কিভাবে তাকে শিরচ্ছেদ করলে?
বলো শিবার, তুমি খুলে বলো। সম্রাট সে আমাকে বলেছিল, ওরে শিবার, তুই যত চেষ্টাই করিস না কেন আমাকে তুই শিরাচ্ছেদ করতে পারবি না। আমার নানাজির খঞ্জর দিয়ে আমাকে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে উপর করে শুয়ে আমার গলায় খঞ্জর চালালে আমার দেহ থেকে আমার মস্তক আলাদা হয়ে যাবে। আমি তখন তাকে টেনে হেসে ওই পাহাড়ের চূড়ায় নিয়ে তার নানাজির খঞ্জর দিয়ে তার গলায় চালাই আমি। তারপর তার মস্তকটা তার দেহ থেকে আলাদা হয়ে যায়। ভাই ওমর আলী, তখন আমি তো চতুর্দিকে আওয়াজ আসে, হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। ভাইজান, আমি তার সহ্য করতে পারছি না ভাইজান, আমাকে হুকুম দিন ভাইজান। আমি ওই শয়তানটাকে দেহ থেকে ওর দেহটাকে ক্ষত বিক্ষত করে দেই। বেশ, কোথায় কোথায় গাজী রহমান? আদেশ করুন ভাইজান। গাজী রহমান, ওমর আলী, তোমরা দু ভাই মিলে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে এমন ভাবে মারবে ওর দেহটাকে তোমরা দুজনে ভাইজান, আমি তাই করছি। তুই যে আমার একমাত্র কাম্য। বল বল শিবা, বল আমার ভাইকে কেমন করে মারছি? বল বল, ইমাম বংশটাকে কিভাবে ধ্বংস করেছি? পানি, বল শিবা। ওরে শিবা, আমাকে একটু পানি। পানি, যে পানির জন্য তোরা এই ইমাম বংশটাকে ধ্বংস করেছিস, সেই পানি বল। পানি খাবি? পানি, ওমর আলী, পানি, হ্যাঁ বলছি। তুমি একটু পানি এনে দাও। না ভাইজান, ওই শিবারের কাছে আমার ভাইজান পানি চেয়েছিল, পানি, এই শয়তানের বাচ্চা পানি দেয়নি। পানি, ওমর আলী, ওরা তো কাফের, বেঈমান, নিষ্ঠুর, ওদের প্রাণে দয়া মায়া নেই, ওরা যা খুশি তাই করতে পারে, কিন্তু আমরা তো নবীর বংশ, আমাদের মাঝে দয়া মায়া আছে। ওমর আলী, যাও ওমর আলী, তুমি শিকারের জন্য তাই করছি ভাইজান, তাই করছি। হ্যাঁ, একটু পানি। এই তো পানি। দাও, ওকে খেতে দাও। আমি পানি খাবো, আমি পানি খাবো, আমি পানি খাবো। এই পানির ভিতরে হোসেন সাহেব, এই পানি আমি খাবো না। যে পানির জন্য নবীর বংশটা তিলে তিলে শেষ হয়ে গেছে, কি বলছেন ভাইজান? আমি আর আমি পানি তো আর সহ্য করতে পারছি না ভাইজান। ওমর আলী, গাজী রহমান, আমি একটু চাই। শিবার যে পানি ফেলে দিয়েছে, এবার ওকে খুঁচিয়ে খুঁচিয়ে ওর দেহটাকে ক্ষত করে দাও। তাই করছি ভাইজান। ক্ষত বিক্ষত করে দাও। আর তোকে বাঁচিয়ে রাখার কোনো প্রয়োজন নেই। চল, চল, তোর মৃত্যুর যে একমাত্র কাম্য।
চিনা কাফের জিত আমার বাবু সাহেবাকে ওই কাফের জিত তার কারাগারে আবদ্ধ করে রেখেছে। দাঁড়া, আমাকে দেখতে হবে আমার বাচস্পুত্র জয়নাল তার কারাগারে আবদ্ধ আছে। আমি এই মুহূর্তে উত্তর বেগে ছুটে যাবো। কে ওরে কাফের, তুই আমার পথ ছেড়ে দে। না ওরে বালক, আমি তোর পথ ছেড়ে দেব না। বল বল তুই কে? আমি বলবো না, আর আগে তুই বল, তুই কে? আমি বারবার বলছি তুই তোর পরিচয় দে, না হলে আমি তোকে এমন শাস্তি দেবো রে বালক। না না রে কাফের, আমার বংশের কেউ কোনোদিন যুদ্ধের ময়দানে এসে পরিচয় দেয়নি। আজ আমিও তার কাছে পরিচয় দেব না। কি তুই আমার কাছে পরিচয় দিবি না? বেশ, এবার তুই আমাকে আঘাত কর, আমি তোরে বুঝে নেব তুই কোন বংশের ছেলে। বেশ, সহ্য কর আমার আঘাত। সামান্য একটি বালকের আঘাতে আমার এই বাজু নড়ে গেল। তবে কি এ হতে পারে না? বল বালক, এবার তোর পরিচয় দে। আরে কাফের, আমার পরিচয় আমি কিছুতেই তোকে দেব না। বেশ, তাহলে তুই আমাকে আঘাত করলে তবে আমি বুঝতে পারবো তুই কোন বংশের ছেলে। বেশ, সহ্য কর আমার। ওগো খুদা মেহেরবান, এ আমি কি দেখছি? ওরে বালক, এবার তুই সত্য পরিচয় দে। না, আমি তোর কাছে পরিচয় দেব না। ওরে বালক, আমি তোকে খোদার দোহাই দিলাম, বল বল তুই কোন বংশের ছেলে। ওরে কাফের, তুই আমাকে আমার খোদার দোহাই দিয়ে অপরাধী করলি। আয় কাফের, আমি তোর কাছে পরিচয় দিচ্ছি আমার বাহুর শক্তি দিয়ে। বেশ, তাই হবে বালক। আমি বারবার অনুরোধ করছি তুই যখন যখন পরিচয় দিস না, তাহলে সহ্য কর, সহ্য কর। বল কাফের, বল এবার তোর পরিচয় দে কাফের। কোথায় আদের দেখলে
করতে এসেছি তার বুকে আমি চেপে বসেছি। ওরে কাফের, তুই আমার চাচার নাম শুনে কেন আমাকে হত্যা করিলি না রে কাফের? ওরে ওরে বাপজান, এই যে দেখ, আমি যে আম্বাজের অধিপতি, এই হানিফ পালোয়ান। চাচা! চাচা যান। সম্মানিত নাট্যপ্রিয় মোদী, আপনাদের সকলের ভালোর জন্য, নাটকের ভালোর জন্য সময়ের কারণে আজকে